সুপ্রিয় শিক্ষার্থী একাদশ শ্রেণী মোংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক গৌতম কুমার বিশ্বাস আজ তোমাদের যে চ্যাপ্টারটা আমি আলোচনা করব সেটা হলো অ্যাকাউন্টিং ফর ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই বিষয়টা হিসাব রক্ষণের দিকে আমরা আগে না গিয়ে আমাদের মৌলিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো জানতে হবে। এই থিওরিটা প্রতিটা চ্যাপ্টারের থিওরি সম্পর্কে আমাদের সম্যক ধারণা নিতে হবে। এরপরেই আমরা হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে সেই হিসাব রক্ষণ কিভাবে করা হয়, অর্থাৎ সমস্যাগুলোর সমাধান কিভাবে করা হয় সেই দিকে অগ্রসর হব। তার আগেই আমাদের যে বিষয়গুলো একটু জানা উচিত, সেই বিষয়গুলোর উপর আমি বর্ণনা করছি বা আলোকপাত করছি তোমাদের উদ্দেশ্যে। এগুলো তোমাদের জানতে হবে। দৃশ্যমান ও অদৃশ্যমান যে সম্পদ আছে, এই দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রথমত আলোচ্য বা আলোচনা করতে হয় বা আমাদের জানতে হয় সেটা হলো স্থায়ী সম্পদ কি। এই স্থায়ী সম্পদ হলো কারবারের স্থাবর বা অস্থাবর সম্পদ, যা কারবার এর উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে এবং তার মাধ্যমে কারবার পরিচালনা হয় এবং কারবারের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে কারবারে মুনাফা বৃদ্ধিতে বা মুনাফা অর্জনে সহায়তা করে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে স্থাবর ও অস্থাবর সম্পদে বিনিয়োগ করা হয় বা আমরা ক্রয় করি, এইগুলো আমরা ক্রয় করে এই সম্পদের মাধ্যমে একটা কারবার প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় এবং তার মাধ্যমে কারবারে মুনাফা অর্জিত হয়। তাহলে আমরা বুঝলাম কি যে সম্পদ, যে স্থাবর অস্থাবর সম্পদ কারবারে দীর্ঘমেয়াদী সেবা দান করে কারবারকে মুনাফা অর্জনে সহায়তা করে বা মুনাফা বৃদ্ধিতেও সহায়তা করে, তাকে বলা হয় স্থায়ী সম্পদ। এরপরে আমরা আসি এর প্রকারভেদ। স্থায়ী সম্পদের প্রকারভেদ আলোচনা করতে হলে আমাদের এর কয়টা প্রকার আছে, কয়টা স্থায়ী সম্পদ আছে আমাদের জানতে হবে। স্থায়ী সম্পদ হলো সাধারণত আমরা তিনটে বলেই জেনে থাকি। একটা হলো প্রাকৃতিক সম্পদ, আর একটা হলো দৃশ্যমান সম্পদ, আর একটা হলো অদৃশ্যমান সম্পদ। এখন প্রাকৃতিক সম্পদ হলো কোনটা? প্রাকৃতিক সম্পদ হলো কারবারে বলতে আমরা কোনটা বুঝি? প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো, সেইগুলো হলো প্রাকৃতিক সম্পদ। যেমন এখানে তেল অর্থাৎ খনিজ তেল, গ্যাস, খনিজ যে গ্যাস পাওয়া যায় সেটা, তারপরে হলো খনিজ কয়লা, এইগুলোই হলো প্রাকৃতিক সম্পদ। কারণ এটা প্রকৃতি আমাদের দেয়, প্রকৃতিগতভাবে এটা আমরা পেয়ে থাকি বা উত্তোলন করে থাকি, সেটা এই হচ্ছে আমাদের
প্রাকৃতিক সম্পদ। এরপরে আসা যাক দৃশ্যমান সম্পদ কোনটা। দৃশ্যমান সম্পদ হলো যে সমস্ত সম্পদ চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, সেইটি হলো দৃশ্যমান সম্পদ। এই দৃশ্যমান সম্পদগুলো হলো কি কি, এর দুটো একটা আমাদের উদাহরণ জানা দরকার, বা আমরা সহজেই এটা জানি, তোমরা সহজেই এটা অনুমান করতে পারো দৃশ্যমান কোনগুলো। আসবাবপত্র, মেশিনারি বা কলকবজা, বিল্ডিং অর্থাৎ দালান কোঠা, এইগুলোই হলো সাধারণত আমরা দৃশ্যমান সম্পদ বলে জেনে থাকি, কারণ এগুলো স্পর্শ করা যায় এবং দেখাও যায়। এরপর আসি অদৃশ্যমান সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলো ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখাও যায় না, এইগুলো হলো অদৃশ্যমান সম্পদ। এই অদৃশ্যমান সম্পদগুলো কি কি? অদৃশ্যমান সম্পদ দুটো একটা উদাহরণ আমরা জানতে পারি বা আমাদের জেনে নেওয়া ভালো, যেমন কপিরাইট, গ্রন্থ সত্ত্ব, রয়্যালটি, তারপরে এখানে আসতে পারে ট্রেডমার্ক, সুনাম, এইগুলো হলো অস্পর্শনীয় সম্পদ। এইভাবে আমরা প্রথমত জানলাম কি স্থায়ী সম্পদ কাকে বলে বা স্থায়ী সম্পদটা কি। এরপরে জানলাম সম্পদের প্রকারভেদ, 3 রকম: দৃশ্যমান, অদৃশ্যমান ও প্রাকৃতিক সম্পদ। এইগুলো আমরা জানলাম। এরপরে আমরা আসি যে অপচয়। আমাদের এই যে চ্যাপ্টার দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব, এইটার ক্ষেত্রে আমাদের একটা বিষয় ভালো করে জানতে হবে, সেটা হলো কি অপচয়। অপচয় কি বা অপচয় কাকে বলে, অপচয় সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, না হলে আমরা এখানে যে সমস্যাগুলো আছে সঠিকভাবে আমরা হিসাবমুক্ত করতে পারবো না, যার ফলে আমাদের হিসাব সঠিকভাবে রক্ষিত হবে না। এখন অপচয়, অপচয় হলো যে তুমি একটা মনে করো, আমি আগে একটা উদাহরণ দিই, তুমি মনে করো একটা কলকবজা বা একটা গাড়ি কিনেছো। এখন নতুন গাড়ি তুমি কিনলে, কেনার পরে কিছুদিন পরে ওই গাড়িটা বিক্রি করতে যাবে, ওই দামে কিন্তু বিক্রি করতে পারবে না, যতই তুমি ব্যবহার করো আর সেটা ব্যবহার নাই করো। তাহলে তোমার এখানে কি হচ্ছে, তুমি আজ কিনলে 6 মাস পরে বিক্রি করতে গেলে, এর ফলে কি হলো, এই যে আমার কিছুটা সময় অতিবাহিত হলো। তাহলে আমরা দেখছি যে সময় অতিবাহিত হওয়ার ফলে সম্পত্তির মূল্য কিন্তু হ্রাস পায়, তাই তো? আচ্ছা, সম্পত্তির মূল্য হ্রাস পাচ্ছে। আর যদি তুমি সম্পদটা ব্যবহার করো, সঠিকভাবে পরিচালনা করো, তাহলে ওই সম্পদের কিন্তু কিছুটা হলেও ক্ষয় প্রাপ্তি হবে। তুমি ব্যবহার করার পরে ওই সম্পত্তি বাজারে বিক্রি করতে গেলেও কিন্তু যে দাম দিয়ে তুমি ক্রয় করেছো বা কিনেছো সেই দামে কিন্তু আর বিক্রি করতে পারবে না, বা সেটা ওই দামে বিক্রি করাও, ক্রয় মূল্যে বিক্রি করাও কিন্তু আর সম্ভব হবে না। এর ফলেও কি হচ্ছে, সম্পত্তির দাম কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সময় অতিবাহিত হওয়ার ফলে এবং সম্পত্তি ব্যবহারের ফলে সম্পত্তির মূল্যের যে হ্রাস পায় বা যতটুকু ক্ষয়প্রাপ্ত হয় সেইটাই হলো কি অপচয়। ক্লিয়ার? তাহলে আমরা অপচয়টা কি জানলাম। এবার অপচয় নির্ধারণের প্রয়োজনীয়তা, আর অপচয়ের ক্ষেত্রে আছে কি বিশেষ বিবেচ্য বিষয়। তো অপচয়ের প্রয়োজনীয়তা কেন, অপচয়ের আমি সংক্ষেপে আলোচনা করছি। অপচয়ের প্রয়োজনীয়তা হলো এই কারণে
যে অপচয় নির্ধারণ যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমাদের কারবার প্রতিষ্ঠানের প্রকৃত যে মুনাফা বা সঠিক যে মুনাফা তা নির্ণীত হবে না বা নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, সঠিকভাবে মুনাফা আমরা যদি নির্ণয় করতে চাই বা মুনাফা নির্ণয় করতে হয় তাহলে তো অপচয় নির্ধারণের প্রয়োজনীয়তা কিন্তু খুবই দরকার। এরপরে কি, সম্পত্তির প্রতিস্থাপন মূল্য। সম্পত্তির প্রতিস্থাপন মূল্য হলো কিরকম, তুমি একটা ফ্যাক্টরি গঠন করেছো, সেই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের তোমার সরঞ্জামাদি বা কলকবজা আছে। আজ তুমি একটা কলকবজা ব্যবহার করলে এর একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে, সেই নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে ও দিয়ে কিন্তু ওইটা দিয়ে আর প্রোডাকশন করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তখন আমরা কি করি, ওই সম্পত্তিটা সরিয়ে বা বিক্রি করে দিয়ে তার স্থলে আমরা সেইখানে নতুন একটা যন্ত্রপাতি ক্রয় করি। তো নতুন যন্ত্রপাতি যখন ক্রয় করছি, একটা ছিল সেখানে আর একটা আনছি, তো যেখানে একটা ছিল তার স্থলে আর একটা বসাচ্ছি, এইটাই হলো প্রতিস্থাপন করা। তাহলে সম্পত্তির প্রতিস্থাপন করার জন্য কিন্তু আমাদের কি দরকার, অপচয় নির্ধারণের দরকার। হয়তো বলতে পারো বা প্রশ্ন জাগতে পারে, সম্পত্তি প্রতিস্থাপনের জন্য আমি কেন অপচয় নির্ধারণ করব? সম্পত্তি প্রতিস্থাপনের জন্য অপচয় নির্ধারণ করব এই কারণে যে তুমি যতটুকু অপচয় প্রতি বছর ধার্য করছো বা নির্ধারণ করছো, এইটা দিয়ে এই পরিমাণ অপচয়ের সমপরিমাণ টাকা দিয়ে বা অপচয়কে আমরা কোথায় নিই, অপচয়কে নিয়ে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অপচয় বা অপচয় সঞ্চিতি নামে একটা ফান্ড, একটা তহবিল গঠন করি। যখন ওই সম্পত্তিটার আয়ুষ্কাল শেষ হয় বা তা দিয়ে উৎপাদন সম্ভব হয় না, তখন আমরা কি করি, ওই আমাদের যে অপচয় তহবিল আছে, অপচয় সঞ্চিতি তহবিল আছে বা পুঞ্জীভূত অপচয় আছে, সেখান থেকে আমরা কিন্তু টাকা নিয়ে নতুন করে আর একটা সম্পত্তি ক্রয় করি। তাহলে প্রতিস্থাপনের জন্য আমরা সম্পত্তির অপচয় নির্ধারণ করব। এরপরে আছে যে কারবারের লভ্যাংশ প্রদান। কারবারের লভ্যাংশ প্রদান করার জন্য কিন্তু অপচয় নির্ধারণ করা হয়। কেন? সঠিক মুনাফা নির্ণয় করতে হলে আমাদের অপচয় নির্ধারণ করতে হবে, আমি একটু আগেই আলোচনা করছি। আর এই মুনাফার অংশ কারা পাবে? মুনাফার অংশ পাবে যারা মালিক, সে একক মালিক হতে পারে, আবার সেখানে অংশীদার থাকতে পারে, শেয়ার হোল্ডার থাকতে পারে, তাদের মধ্যে লভ্যাংশটা ভাগ করা হবে বা বন্টন করা হবে। তাহলে তুমি যদি অপচয় না নির্ধারণ করো, নির্ধারণ করা না হয়, তাহলে সঠিকভাবে মুনাফা কিন্তু নির্মিত হবে না। ফলে তুমি যখন এদের মধ্যে মালিক হোক, অংশীদার হোক, শেয়ার হোল্ডার হোক, এদের মধ্যে যখন লভ্যাংশ ভাগ করতে যাবে তখন কি হবে, সঠিকভাবে তাদের কিন্তু তুমি লভ্যাংশ দিচ্ছ না। তাতে কি হচ্ছে, তাদের লভ্যাংশের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, কি তাই তো? এরপরে দেখো যে কর দায়। কর দায়, তাহলে কর দায় নির্ধারণের ক্ষেত্রে আমরা কেন অপচয় নির্ণয় করব বা অপচয় নির্ধারণ করব? কেন অপচয় আমরা সংরক্ষণ করব বা হিসাবভুক্ত করব? যদি আমরা সঠিকভাবে মুনাফা নির্ধারণ করি তাহলে কি দরকার, আমাদের অপচয় নির্ণয় এবং অপচয়ের হিসাবভুক্তিকরণ দরকার। যখনই এইটা করছি তখনই আমার কি হচ্ছে, সঠিকভাবে মুনাফা নির্ণীত হচ্ছে। আর সঠিকভাবে মুনাফা নির্ণীত হওয়ার ফলে আমরা আমাদের যখনই অপচয় আমরা
হিসাবভুক্ত করছি তখন মুনাফার পরিমাণ কম হচ্ছে, আর মুনাফার পরিমাণ বা আয়ের পরিমাণ যখন কম হবে তখন স্বাভাবিকভাবে করের বোঝাও আমাদের উপরে কম হবে, কর দায় হ্রাস পাবে। ফলে আমরা বলতে পারি কর দায় নির্ধারণের ক্ষেত্রেও এটা আমাদের নিকট খুবই জরুরি। মূলধন সংরক্ষণ, এরপরে আসা যাক মূলধন সংরক্ষণের ক্ষেত্রে আমরা কি করব? অবচয় নির্ধারণ করব। মূলধন সঠিকভাবে সংরক্ষণ করতে হলে অবচয় নির্ধারণ করা একান্ত অপরিসীম। এই বিষয়গুলো আমাদের বিশেষভাবে জানতে হবে। কি বিষয়গুলো? যে অবচয়ের প্রয়োজনীয়তা কেন, অবচয় কি কারণে প্রয়োজন হয়, অবচয় আমরা নির্ধারণ করি কেন। ক্লিয়ার? অবচয় প্রয়োজনীয়তা আমি আলোচনা করলাম অত্যন্ত সংক্ষেপে। এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে দেখবে। এরপরে আছে যে বিষয়টা অবচয় নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি। অবচয় নির্ধারণের ক্ষেত্রে 4টে বিবেচ্য বিষয় আমাদের সব সময় মাথাতে রাখতে হবে, মগজে রাখতে হবে। কি বিষয়? যেমন সম্পত্তির মূল্যটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। অবচয় নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে হবে। এখন বলতে পারো যে স্যার অবচয়ের মূল্য, অবচয় বলছি যে আমরা সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা কিভাবে, যে সম্পত্তির মূল্য তো ক্রয় মূল্যই সম্পত্তির মূল্য হতে পারে, তাহলে সম্পত্তির মূল্য সঠিকভাবে নির্ণয়ের কি প্রশ্ন আসতে পারে? এখানে তো আর কোনো প্রশ্ন থাকতেই পারে না, ক্রয় মূল্য যেটা সেইটাই তো সম্পত্তির মূল্য না। এখানে কিছু বিষয় আছে, যেমন তুমি একটা সম্পদ ক্রয় করলে, সেটা কল কবজা হোক, আসবাবপত্র ক্রয় করলে, যেখান থেকে ক্রয় করলে ক্রয়ের পরে তোমার প্রতিষ্ঠানে পৌঁছতে কিছুটা খরচ লাগবে, যেটাকে বলা হয় বহন খরচ বা ক্যারিং কস্ট, কি তাই তো? তাহলে সম্পত্তির মূল্যের সাথেই কিন্তু ক্যারিং কস্ট যোগ হয়ে যাবে। এরপরে ওই যেখানে তুমি যদি সেটা তোমার কল কবজা বা যন্ত্রপাতি হয় তাহলে সেটা বসানো একটা খরচ আছে, প্রতিস্থাপন খরচ আছে, সেটাও কিন্তু কল কবজা খরচের মধ্যে বা ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর যদি লাইসেন্স থাকে লাইসেন্স ফিটাও অন্তর্ভুক্ত হবে। তেমনিভাবে আমদানি শুল্ক যদি থাকে আমদানি শুল্কটাও কিন্তু ক্রয় মূল্যের অন্তর্ভুক্ত হবে। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে। সম্পত্তির ক্রয় মূল্য বা সম্পত্তির মূল্য নির্ণয়ের সময় আমাদের সম্পত্তির ক্রয় মূল্যের সাথে এই আনুষঙ্গিক ব্যয়গুলো যোগ করতে হবে, তাহলে সম্পত্তির মূল্য নির্ধারিত হবে। তাহলে কি বলছিলাম যে আমরা অবচয় নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনা করব? সেই বিষয়গুলো হলো 1 নাম্বার সম্পত্তির মূল্যটা আমাদের বিবেচনায় রাখতে হবে। 2 নাম্বার যে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য। এখন প্রশ্ন, ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু বলা হয় ইংরেজিতে, এই স্যালভেজ ভ্যালুটা কি বা ভগ্নাবশেষ মূল্যটা কি? ভগ্নাবশেষ মূল্য হলো একটা সম্পত্তি, স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে এটা তো ক্ষয়প্রাপ্ত হয়, এর একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে, আয়ুষ্কাল শেষে এর উৎপাদন ক্ষমতা কমে যায় বা উৎপাদন আদৌ নাও হতে পারে। তাহলে এই যে লোহা লক্কর যে যন্ত্রপাতি বিভিন্ন পার্টস টার্টস বা টোটাল যন্ত্রটা এটা আমরা বিক্রি করে দিতে পারি। এই যে আয়ুষ্কাল শেষে সম্পত্তির যে মূল্যটা থাকে এই মূল্যটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার? এরপরে আসা যাক আর কি বিষয় বিবেচনা করব। 4টে বিষয়ের কথা বলছি। সম্পত্তির আয়ুষ্কাল,
সম্পত্তির আয়ুষ্কালটাও আমাদের দেখতে হবে। তারপরে হলো আর কি, অবচয় নির্ধারণের ক্ষেত্রে অবচয়ের পরিমাণ নির্ণয়। এখন অবচয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের অবচয় নির্ধারণের কতগুলো পদ্ধতি আছে, সেইগুলো বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে, বা সেই অবচয়ের পদ্ধতি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। এখন অবচয়ের পদ্ধতি অনেকগুলোই আছে। তোমাদের জন্য যে পদ্ধতিগুলো বিশেষভাবে আমরা অনুসরণ করব বা তোমরা অনুসরণ করবে বা মনে রাখবে, সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। এক হলো, আমি একটু ব্ল্যাকবোর্ডে লিখছি, দেখো। অবচয় নির্ধারণের পদ্ধতি। অবচয় নির্ধারণের পদ্ধতি অবচয় নির্ধারণের পদ্ধতি সমূহ এক। এটাকে বলা হয়, প্রথম যেটা আমরা আলোচনা করব, সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক সরলরৈখিক পদ্ধতি। দুই নম্বরে হলো, এক নম্বর হলো সরলরৈখিক পদ্ধতি 2, পরমহ্রাস মান যে পদ্ধতি 3, উৎপাদন একক পদ্ধতি। এরপর হলো দ্বিগুণ পরমহ্রাস মান পদ্ধতি। আগে এইগুলো আমরা একটু আলোচনা করি, তারপরে ওগুলো আলোচনা করছি। সরলরৈখিক পদ্ধতি, ইংরেজিতে একে বলা হয় স্ট্রেট লাইন মেথড। সরলরৈখিক পদ্ধতিটা হলো কি রকম, এখানে প্রতি বছর অবচয়ের পরিমাণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্রতি বছর অবচয় একই পরিমাণ থাকে। এই যে আমরা কিভাবে নির্ধারণ করি, এই যে নির্ধারণ করি আমরা যেটা, সেটা হলো অবচয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ধারণ করা হয় বা অবচয়ের হার কিভাবে নির্ধারণ করা হয়, সেই বিষয়ে আমরা জানব সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে। এক নম্বরে হলো
পদ্ধতিতে অবচয়, তাহলে অবচয় আমরা কিভাবে নির্ণয় করব? অবচয় সমান, এখানে সমান চিহ্ন দিই, সমান সম্পত্তি ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক খরচ মাইনাস, আচ্ছা আমি এখানে আনুষঙ্গিক খরচ মাইনাস হলো ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই সম্পত্তির আয়ুষ্কাল, সম্পত্তির আয়ুষ্কাল। তাহলে দেখো এখানে আমরা অবচয় সরলরেখী পদ্ধতিতে কিভাবে বের করব? সম্পত্তির ক্রয় মূল্যের সাথে ওর আনুষঙ্গিক খরচগুলো যোগ করব। আনুষঙ্গিক খরচগুলো হলো কি? আনুষঙ্গিক খরচ সম্পর্কে তোমাদের একটু আগেই আমি বলেছি, সেটা হলো সম্পত্তির প্রতিস্থাপন মূল্য, সম্পত্তির বহন খরচ, লাইসেন্স ফি, আমদানি শুল্ক যদি থাকে তাহলে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে এই আনুষঙ্গিক খরচগুলো যোগ করতে হবে। এবার এখান থেকে বাদ দিতে হবে কি? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যগুলো মূল্যটা আমরা বাদ দেব। তারপরে সম্পত্তির যে আয়ুষ্কাল বা কার্যকরী আয়ুষ্কাল থাকবে সেইটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে অবচয়ের পরিমাণ পাওয়া যাবে। এই যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেখানে অবচয়ের হার দেওয়া নেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পদ্ধতিটা অনুসরণ করব। কোন ক্ষেত্রে অনুসরণ করব? অবচয়ের যদি হার দেওয়া না থাকে। আর অবচয়ের হার দেওয়া থাকলে আমরা যথারীতি অবচয়ের হার প্রয়োগ করেই আমরা সেটা নির্ণয় করতে পারি। এরপরে আসা যাক ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয়। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় সেটা কিভাবে করব আমরা? এখানে আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে। এই এখানে হলো ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই সম্পত্তি ক্রয় মূল্য। এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এইটা সমান হলো অবচয়। তাহলে অবচয় আমরা কিভাবে বের করব? অবচয় বের করতে হলে আমাদের
এইকে অনুসরণ করতে হবে। এরপরে এইখানে হবে এটা এই এরপরে দেখো যা বলছিলাম উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি, এই উৎপাদন একক পদ্ধতিটা আমরা এর সাথে এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে অবচয় আমরা কিভাবে নির্ণয় করব? এটা কোন পদ্ধতি? এই ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটা দেখতে হবে, 1 মাইনাস তারপরে এই যেটা আমি তোমাদের লিখে দিয়েছি এইকে বিশেষভাবে অনুসরণ করবা। আর এখানে এই n মানেটা হলো কি? এখানে nটা হলো সম্পত্তি, nটা হলো সম্পত্তি আয়ুষ্কাল, nটা হলো সম্পত্তি আয়ুষ্কাল। আচ্ছা গেল এবার এইটা। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অবচয় নির্ণয় করব। উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় উৎপাদন একক পদ্ধতিতে অবচয় কি রকম হবে? এখানে একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হলো বিভিন্ন বছরে কতটুকু উৎপাদন করছি। বিভিন্ন বছরের উৎপাদন দেওয়া থাকবে, বিভিন্ন বছরের উৎপাদনের টোটাল কত টন বা কত কেজি, যাই হোক কত টন সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এখানে যেহেতু খনিজ পদার্থ, এই খনিজ পদার্থগুলোর ক্ষেত্রে এই নিয়মটা বিশেষভাবে অনুসরণ করা হয় অবচয়ের ক্ষেত্রে, নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা প্রতি বছরে কত টন উৎপাদন করছি, যেমন এখানে আমরা ধরে নিতে পারি প্রথম বছর আমাদের উৎপাদন, মনে করো প্রথম বছর উৎপাদন প্রথম বছরে একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। প্রথম বছরের উৎপাদন মনে করো 5000 টন, দ্বিতীয় বছরের উৎপাদন 6000 টন, তৃতীয় বছরের উৎপাদন 8000 টন। সাপোজ এই রকম উৎপাদন হয় আমাদের খনিজ পদার্থ। এখন আমরা কি করব, যে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের টোটাল উৎপাদন টন কত সেইটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে মনে করো 19000 টন আমাদের মোট উৎপাদন হয়। তো 19000 টন যদি উৎপাদন হয়, আমাদের এই খনিজ যে পদার্থ, সেটা কয়লা হতে পারে, খনিজ তেল হতে পারে, মোট মনে করো আমাদের খরচ হলো বা ওই খনিটা আমরা ক্রয় করছি 95,000 টাকা।
টাকা দিয়ে 95,000 টাকা দিয়ে আমরা ওইটা ক্রয় করছি। 3 বছরে আমাদের উৎপাদন হয়েছে কত? 19,000 টন। এখন আমাদের 3 বছরের অপচয় বের করতে হবে। তাহলে 3 বছরের অপচয় ধারাবাহিকভাবে আমরা বের করে আসব। কিভাবে করব? এখানে এই টোটাল টাকাটাকে আমরা ভাগ করব 19 দিয়ে। প্রথম বছরে কত উৎপাদন হয়েছে এটা হবে প্রথম বছরে অপচয়। প্রথম বছরের অপচয়, তাহলে প্রথম বছরের অপচয় হবে কত? এখানে 5,000 টন, 5,000 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটি হবে প্রথম বছরের অপচয়। অনুরূপভাবে দ্বিতীয় বছরে কি করব? মোট 95,000 টাকাকে আবার আমরা 19,000 দিয়ে ভাগ করব, 6,000 দিয়ে গুণ করব। এইভাবে আমাদের উৎপাদন একক পদ্ধতিতে অপচয় নির্ধারণ করতে হবে। এরপরে আসে যাক দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয়। দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ণয় করব? দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমাদের অপচয় নির্ধারণ করতে হলে দেখো দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয়। দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ণয় করব? এখানে অপচয় সমান সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার। সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার গুণ হবে, গুণ দেব আমরা এখানে কত? 2। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের যে হার থাকবে সেইটাকে আমরা 2 দিয়ে গুণ করলেই পাবো কি? ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয়ের হার পাওয়া যাবে। এটা হলো অপচয়ের হার। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয়ের হার পাবো। তারপর যথারীতি আমরা সেই হার প্রয়োগ করে সম্পত্তির মূল্যের উপর প্রয়োগ করে আমরা অপচয় নির্ণয় করব। কিন্তু একটা কথা আছে, যদি এখানে অপচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে আমাদের বের করতে না বলে বা নির্ণয় করতে না বলে বা দেওয়া না থাকে, সরলরৈখিক পদ্ধতিতে অপচয় নির্ণয় করতে বলল না, অপচয়ের হারও দেওয়া থাকলো না, তাহলে আমাদের করণীয় কি? সেখানে তোমরা একটা কাজ করবা। অপচয়ের হার কিভাবে করবে সেটা হলো অপচয়ের হার কিভাবে বের করবে? এখানে বের করবে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। কার আয়ুষ্কাল? সম্পত্তির আয়ুষ্কাল। 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল গুণ হবে 2। তাতে আমরা যেটা পাবো সেইটাই হবে আমাদের কি?
সেইটাই হবে আমাদের ডাবল ডিক্লাইনিং মেথড বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অপচয়ের হার। এরপর আমরা যথারীতি সম্পত্তির মূল্যের উপর অর্থাৎ দোকান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমরা এই হার প্রয়োগ করে অপচয় নির্ধারণ করব। আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে অশেষ শুভেচ্ছা। আন্তরিকভাবে তোমরা ক্লাসগুলো বাসায় বাড়িতে ভালো করে দেখো। আগামী দিন থেকে আমি অপচয় কিভাবে হিসাবমুক্ত করতে হয় আর অপচয়ের আর কয়েকটা পদ্ধতিতে কিভাবে অপচয় নির্ণয় করতে হয় এই বিষয়ে আলোচনা করব, এবং যদি ওই দিনে সময় পাওয়া যায় তাহলে আমি যথারীতি দুটো একটা সমস্যা নিয়েও তোমাদের আলোচনা করব বা হিসাব রক্ষণ কিভাবে করতে হয় সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের এই যে মহামারী চলছে সারা পৃথিবীব্যাপী, সবাই স্বাস্থ্য সচেতন থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।